5 আগস্টে শুধু শেখ হাসিনার পতন হয়নি বা আওয়ামী রেজিম চেঞ্জ হয়নি, ভারতেরও একটা পতন হয়েছে বাংলাদেশে। যে বলছিলাম যে আসলে বাংলাদেশ এবং বিএনপি সরকার অবশ্য আরও কয়েকবার ক্ষমতায় এসেছেন। এবারে প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি হচ্ছেন যার পিতা ছিলেন প্রেসিডেন্ট এবং যার মা ছিলেন এদেশের প্রধানমন্ত্রী। সেই ক্ষেত্রে তারেক রহমানের কাছে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা অনেক বেশি এবং তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদিও ক্ষমতা গ্রহণের সময়টা খুবই কম। আমরা জনগণও প্রত্যাশা করে এই সরকারের কাছে অনেক কিছু। প্রথমে একটু যেতে চাই মুস্তফা কামালের কাছে, যে মুস্তফা কামাল অনেকগুলো ক্ষমতা গ্রহণের পর যদি বলি প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপি সরকার নানা চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন। সবচেয়ে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে বিশেষ করে তেল সংকট সমাধান হয়েছে, হাম নিয়ে খুব লড়াই করছে, যুদ্ধ চলছে, টিকা দিচ্ছেন দেশ জুড়ে, কিন্তু কমাতে পারছে না মৃত্যুহার। আজকেও 7 জন শিশু, এর আগে 11 জন 17 জন হামের মতো ঘটনা। তার মধ্যে প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের বিষয়, বৈদেশিক বিনিয়োগের হ্রাস এবং বৃদ্ধি, মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সব মিলিয়ে এই সরকার আসলে আর কতটা চ্যালেঞ্জের মুখোমুখি বলে মনে হচ্ছে আপনার? ধন্যবাদ আপনাকে। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং এখানে ইতিহাসের বিষয় আছে। বিএনপি বরাবরে চ্যালেঞ্জ ঘাড়ে নিয়ে ক্ষমতায় এসে অভ্যস্ত। ওই চ্যালেঞ্জ মোকাবেলাও তারা করেছে অথবা চেষ্টা করেছে, কিছু সফল হয়েছে, কিছু পারেনি। তাদের যে প্রথম ক্ষমতারোহণ 75 পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, সেটা হচ্ছিল চ্যালেঞ্জে ভরা এক অস্বাভাবিক অবস্থার মধ্যে। তো সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু উতরিয়েছেন 3-3.5 বছরের মধ্যে। অনেকটা ম্যাজিকের মতো ছিল, অবিশ্বাস্য ছিল কারো কারো কাছে। যে লুটতরাজ, খুন খারাপি, অবিচারের মধ্য দিয়েই ওই পরিস্থিতির মধ্যে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ ছিল। তখন এই প্রশ্নগুলো ছিল যে তিনি কি পারবেন। প্রথমত তিনি রাজনীতিবিদ না, তো তিনি কি পারবেন কিনা। দেখা গেল যে তিনি পেরেছেন, আবার একটা দলও গঠন করেছেন। তো তার মর্মান্তিক মৃত্যু হলো। তো মৃত্যুর পর যেটা ব্যতিক্রম, মৃত্যুর পর তিনি আরও জনপ্রিয় হয়ে গেলেন। তার ওই জনপ্রিয়তাই কিন্তু আজ পর্যন্ত বিএনপির অন্যতম ফিক্সড ডিপোজিট। ওইটা তারা কিন্তু এখনও মার্কেটিং করে। এরপরে বিএনপির এক ধরনের পতনই ঘটল। জেনারেল এরশাদ ক্ষমতা নিলেন। বিএনপির লোকজনও কোনো না কোনোভাবে কিছু কিছু লোকজন এরশাদ সাহেবের সাথে ছিলেন। এরপর টানা 9টা বছর প্রতিটা দিনে শুধু চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। দল টিকবে কিনা ওই অবস্থায় পড়ে গিয়েছিল। এক পর্যায়ে দেখা গেল যে বিএনপির এমন অবস্থা, বেগম খালেদা জিয়া ছাড়া আর বাদ বাকি সবাই বিএনপি। কেউ দিনে বিএনপি, রাতে জাতীয় পার্টি মানে এরশাদ। কেউ রাতে এরশাদ সাহেবের সাথে দেখা করেন, পরদিন ভোরে দেখা যায় যে আন্দোলনের কর্মসূচি আছে বিএনপির, তিনি এরশাদ সাহেবের মন্ত্রিত্বের শপথ নেন। এই তালিকা কিন্তু দীর্ঘ, আমি কারো নাম উল্লেখ করলাম না। কিন্তু দেখা গেল বিএনপি 91 নির্বাচনে, অর্থাৎ এরশাদ পতনেও ভূমিকা রাখলো, ঐতিহাসিক ভূমিকা, যেটা বিএনপির ওই সময়ের ভলিউম অনুযায়ী বিশাল অ্যাচিভমেন্ট। এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির ওই অভিযাত্রা ছিল, এটাও ম্যাজিক্যাল ছিল। কারণ গুণে মানে সাইজে বা আলোচনায় আওয়ামী লীগের চেয়ে বড় দল ছিল না বিএনপি। তখন ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, পোর্টফোলিও ঠিক হয়ে গেছে মোটামুটি। দেখা গেল বিএনপি ক্ষমতায় আসলো। তো ওই ক্ষমতায় আসাও ছিল একটা চ্যালেঞ্জিং, দেশ চালানো। তখনও এরশাদ সাহেব বেশ সফল হয়েছেন। চ্যালেঞ্জের কথাটা বলছি। আবারও কিন্তু বিএনপি এবারও কিন্তু চ্যালেঞ্জ, কিন্তু এবারের চ্যালেঞ্জটা আরো ভয়াবহ। একদিকে একটা রক্তাক্ত গণ আন্দোলন, বিপ্লব যদি নাও বলেন, টানা 15.5-16 বছরের একটি গোষ্ঠীর, একটি মহলের শাসনের নামে অপশাসন, দুঃশাসন। এরপরে নির্বাচনে বিএনপি জিতেছে, কিন্তু সহজে জিতেনি, এটাও কিন্তু অবিশ্বাস্য। তার সাথে লড়াই হয়েছে জামাতে ইসলামের সাথে। জামাতে ইসলাম এই পরিমাণে আসন পাবে বা আরও বেশিও পেয়ে যাচ্ছিল অবস্থা। এরকম অবস্থা বিএনপি ক্ষমতায় আসলো। তো একদিকে অর্থনৈতিক অবস্থা খারাপ, এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। সেখানে যোগ হয়ে গেল বৈশ্বিক সংকট, ক্ষমতা নিতে না নিতেই। জ্বালানি সংকট, আপনি যেটা বলছিলেন যে সমাধান হয়েছে, আসলে সমাধান হয়নি।
অ্যাডহক। আমি সমাধান বলতে সাময়িক, আসলে আপাতত। পাম্পগুলোতে যে দীর্ঘ লাইনটা লাইনটা নেই। ভোগান্তি ছিল, সেটা তো সেটা থেকে মানুষ মুক্তি পেয়েছে। অর্থাৎ লাইনটা কেন আসলো আর কেন চলে গেল এটা আজ এটা পর্যন্ত নিয়ে অনেক প্রশ্ন আছে। এটা নিয়ে আজও পরিষ্কার নয়। যে আবার কোন দিন ভোরবেলা দেখবেন যে লাইন একটা হয়ে গেছে, কি জন্য হয়েছে এটার মা বাপকে নেপথ্য থেকে কিচ্ছু জানবেন না। বিদ্যুতের একটা কষ্টকর অবস্থা আছে। এই বিদ্যুৎ কিন্তু বিএনপি 2001 সালে ক্ষমতায় আসার পরও নাজেহাল হয়েছে এই বিদ্যুৎ প্রশ্নে। এবারও কিন্তু নমুনা খুব একটা ভালো নয়। তার উপর ভারতের সাথে সম্পর্কটা কোন পর্যায়ে থাকবে বা কোন পর্যায়ে যাবে, ভারত অত্যন্ত প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। 5 আগস্টের সাথে ভারত মারাত্মকভাবে প্রাসঙ্গিক। 5 আগস্টে শুধু শেখ হাসিনার পতন হয়নি বা আওয়ামী রেজিম চেঞ্জ হয়নি, ভারতেরও একটা পতন হয়েছে বাংলাদেশে। এখন ভারতের সাথে বিশেষ করে অন্তত পশ্চিমবঙ্গ ইস্যুতে যে অবস্থাটা চলছে, কাঁটাতারের বেড়া, সীমান্তে সে হত্যাকাণ্ড, বিষয়টা নিয়ে আমি প্রায় প্রত্যেক দিনে আসবো, সে বিষয়ে আসবো, কিন্তু এগুলো বিএনপির জন্য মোটা দাগের চ্যালেঞ্জ। যে বিষয়টা নিয়ে আবার আসবো, আপনার সাথে অনেকগুলো এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। কিন্তু এই এখন আবার নতুন করে যে পণ্যের বাজার, তা পণ্যের দাম বৃদ্ধির যে বিষয়টা আসছে, বিশেষ করে সবজি থেকে শুরু কাঁচামাল থেকে শুরু করে, সেখানে আবার জামায়াত আহমেদ একটা অভিযোগ করেছে যে আসলে চাঁদাবাজির কারণে বাজারটা অস্থির হয়ে গেছে। এবং সেই যে চাঁদাবাজির সাথে বা যদি বলি বিএনপির বিভিন্ন দলের নেতা কর্মীরা, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জড়িত, সেই চাঁদাবাজি থেকে আসলে বন্ধ করা যাচ্ছে না কেন? এটাকে একটা সমস্যা মনে করে কিনা সব বিএনপি, বা যদি মনে করে সমাধান বিএনপি সেটাকে সমস্যা মনে করে এবং বিএনপি মাঝে মধ্যে সেটা কমানোর বা দমানোর উদ্যোগও কিন্তু নিয়েছে। একটা সময় পর্যন্ত যখন প্রায় বহিষ্কার করা হয়েছে নির্বাচনের আগের সময়টা, কারণ বিএনপি নেতাদের মধ্যে পাথর দিয়ে এসে প্রস্তর যুগে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে, সেটা কিন্তু একেবারে চাঁদাবাজি। সামনে কোরবানির পশুর হাটের প্রসঙ্গ আসছে, এরই মধ্যে 2-1 খান খুন কিন্তু হয়ে গেছে। এটাও কিন্তু চাঁদাবাজির অংশ। আমরা নানান বর্ণনা দিয়েছি, এই শীর্ষ সন্ত্রাসী আগে কই ছিল, কি ছিল, সে কবে আবার ভালো হয়ে গেছে, স্বীকারোক্তি দিয়েছে। এগুলো হচ্ছে সাইড টক, মূল কথা কিছু চাঁদা। তো চাঁদার প্রশ্নে বিএনপি ওই সময়টা পর্যন্ত বলতে পেরেছিল বা বলার সুযোগ ছিল যে আমরা তো ক্ষমতায় নেই, আমরা পারি সাংগঠনিক ব্যবস্থা নিতে। তো সাংগঠনিক ব্যবস্থা কি? বহিষ্কার করে দিতে। এখন কিন্তু বিএনপির আর ওইটা বলার সুযোগ নেই। এখন বিএনপি কিন্তু এখানে আইনগত সিদ্ধান্ত নিতে পারে, সুযোগ আছে, পদক্ষেপ নিতে পারে, বিচারিক পদক্ষেপ নিতে পারে। এটাও বিএনপির জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ। এটা স্বীকার অস্বীকারে কিচ্ছু যায় আসে না। আর এখনকার বাস্তবতা আপনি দেখেন, জামাতের আমিরের যে উদ্ধৃতিটা দিয়েছেন, তিনি কিন্তু জামাতের নাম মুখে নেননি। বিদ্যমান অবস্থায় দুটা শব্দ বাজারে খুব চলছে। আপনি যখন বলেন যে চাঁদাবাজি ভালো নয়, চট করে পাশের থেকে একজন বলে যে আমি কি চাঁদাবাজি করছি, আমি তো করি না। ও কিন্তু বুঝে ফেলে যে এটা ওরে বলা হয়েছে। আপনি যদি বলেন যে গুপ্ত রাজনীতি চলবে না, মাঝে দিয়ে একজন দাঁড়ায় বলে যে আমি কিসের গুপ্ত, আমার চেয়ে আরো বড় গুপ্ত পড়ে আছে আশেপাশে। খুব একটা বাজে অবস্থা কিন্তু চলছে। আমি হয়তো ইমপ্যাসেজ দিয়ে বলতে পারছি না, কিছুটা রসিকতা মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। কে গুপ্ত চিনায় দেয়া লাগে না, সে নিজেই বলে কোন কিসিমের গুপ্ত। সেই সাথে আরও জানান দেয় তার চেয়ে আরো বড় সাইজের গুপ্ত কে আছে। আবার চাঁদাবাজ যখন বলেন, সে বলে যে আমি তো এত করেছি, আমার চেয়ে বড় অ্যামাউন্ট তো উনি করেছেন। আর মাঝের যিনি আছে উনি একটু কম করেছেন। তার মানে চাঁদাবাজিও এখন আর গুরুতর সমস্যা নয়, বরং সরকার সমস্যা মনে করলো। সরকারের মধ্যবর্তী 2-1 কিন্তু এর মধ্যে ফতুয়া দিয়ে দিয়েছেন, যেটা যদি বোঝাপড়ার মধ্য দিয়ে হয় তাহলে এটা চাঁদাবাজি বলা যাবে না। তার মানে কি আমরা কি চাঁদাবাজি থেকে মুক্ত হতে পারবো কিনা, বা আমরা মুক্ত হতে চাই কিনা মাঝে মধ্যে ওই প্রশ্ন জনগণও চায় না মুক্ত। আমরা চাই তো চাঁদাবাজ যে তার আগে গিয়ে দাওয়াতটা দেই। আপনার এলাকায় বা মহল্লায় আপনি একটা যদি সুন্নতে খতনার দাওয়াতও দেন কাউকে, আপনিও গিয়ে ওই যে চাঁদাবাজিতে যে ভালো তারা গিয়ে আদাব সালামটা দেন, বলেন যে আপনার বাসায় একটু আসে। তার মানে এক ধরনের সামাজিক স্বীকৃতি আমরা কিন্তু দিয়ে ফেলছি কোনো না কোনো কারণে।